প্রদর্শনযোগ্য নয় পরিচালক রায়হান রাফির নতুন ছবি অমীমাংসিত, এমনটাই জানিয়েছেন চলচ্চিত্র সেন্সর বোর্ড। সিনেমা সংশ্লিষ্টদের লম্বা সময় অপেক্ষা করানোর পর 24 এপ্রিল এই সিদ্ধান্ত জানান বোর্ডের উপপরিচালক মোহাম্মদ মঈনুদ্দিন। চারটি কারণ দেখিয়ে চলচ্চিত্র সেন্সর বোর্ড লিখিত চিঠিতে জানিয়ে দেয় পরিচালক রায়হান রাফির নতুন ছবি অমীমাংসিত প্রদর্শনযোগ্য নয়। ছবিতে নৃশংস খুনের দৃশ্য, কাল্পনিক কাহিনী, চিত্রনাট্য ও সংলাপের বিষয়বস্তুর বাস্তবতার সাথে মিল রয়েছে। এ ধরনের কাহিনী বাস্তবে ঘটেছে এবং ঘটনা সংশ্লিষ্ট মামলা উচ্চ আদালতে বিচারাধীন। সর্বশেষটি হল চলচ্চিত্রটির বিষয়বস্তু ভুল বার্তা দিতে পারে এবং তদন্তে বিঘ্ন ঘটাতে পারে। এমন চারটি কারণ দেখিয়ে ছাড়পত্র দিতে অপারগতা প্রকাশ করে সেন্সর বোর্ড। আর এতেই চটেছেন অমীমাংসিত সিনেমা সংশ্লিষ্ট সহ সংস্কৃতি অঙ্গনের মানুষরা। সেন্সরশিপ ফার্স্ট টাইম তারা দেওয়ার পরে আবার সামহাও উপর থেকে আটকে দেয়া হলো। এটা আসলে যারা এই সিনেমার সাথে সম্পৃক্ত, আমি যেমন সম্পৃক্ত তাই আমি আমার দিক থেকে বলতে পারি, তবে আমি জানি যারা এর সাথে সম্পৃক্ত না, যারা ইন্ডাস্ট্রির সাথে সম্পৃক্ত, সবার জন্যই এটা একটা ভীষণ হতাশাজনক। এদিকে সেন্সর বোর্ডের এমন সিদ্ধান্তকে সিনেমার জন্য ক্ষতিকর বলছেন ঢাকাই চলচ্চিত্রের কলাকুশলীরা। আমার জানতে খুব ইচ্ছা হয় যে আমাদের দেশের চলচ্চিত্র সেন্সর বোর্ডের যারা সদস্য আছেন তারা আসলে আমাদের কাছে কি চায়। তারা কি চায় যে আমরা সাহসের সাথে আমাদের দেশের গল্পগুলো তুলে ধরি, নাকি তারা চায় আমরা শৃঙ্খলে আবদ্ধ থাকি? এই প্রশ্নের জবাব অবশ্যই ওনাদের কাছে আমাদের কাম্য, এবং আমরা আশা করব ওনারা এভাবে আমাদের হাত পা বেঁধে আমাদেরকে চলচ্চিত্র নির্মাণ করতে বলবেন না। রায়হান রাফি পরিচালিত এবং আমার অভিনীত দুর্দান্ত একটি সিনেমা অমীমাংসিত আনুষ্ঠানিকভাবে নোটিশ দিয়ে সেন্সর বোর্ড নিষিদ্ধ করে দিল। বাংলাদেশের আর্ট কালচারের উপরে যদি এরকম একের পর এক রাষ্ট্রীয়ভাবে যদি এরকম আঘাত আসে, তাহলে একজন অভিনেতা তো দূরের কথা, একজন নাগরিক হিসেবে, সাধারণ মানুষ হিসেবেও আসলে মন ভালো হওয়ার কোনো কারণ আসলে থাকে না। তবে এই সিদ্ধান্ত পত্র প্রাপ্তির 30 দিনের মধ্যে ছবিটি প্রদর্শনের বিষয়টি বিবেচনা করার জন্য সরকার বরাবর আপিল আবেদন করার সুযোগ রয়েছে প্রযোজক পরিচালকদের। অমীমাংসিত সিনেমা হলে মুক্তি দেওয়ার জন্য নির্মিত হয়নি, এটি আসলে একটি ওয়েব ফিল্ম, যেখানে ওটিটি কন্টেন্টের ক্ষেত্রে এখনো সেন্সর কার্যকর হয়নি। তবু চিঠি দিয়ে নিজেদের আগ্রহে অমীমাংসিত দেখতে চায় বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড। ফলে মার্চের প্রথম সপ্তাহে ছবিটি জমা দেওয়া হয়। তখন নির্মাতা আত্মবিশ্বাসী ছিলেন তার ছবি ছাড়পত্র পাবে। তবে সম্প্রতি নির্মাতা ভারতে থাকায় চেষ্টা করেও এই বিষয়ে তার কোনো মন্তব্য পাওয়া যায়নি। এ বছরের 12 ফেব্রুয়ারি ছবিটি টিজার প্রকাশ করা হয়েছিল। সেটা দেখে অধিকাংশ দর্শক আজ করেছেন এটি আলোচিত সাংবাদিক দম্পতি সাগর রুনির হত্যাকাণ্ড ঘিরে নির্মিত। যদিও সেই ঘটনার রহস্য এক যুগ পেরিয়েও এখনও অমীমাংসিত। আফফান মিতুল, 71। অবশেষে 3 মে মুক্তি পাচ্ছে সিনেমা ডেড বডি। সব ঠিক থাকলে দেশের 100 হলে সিনেমাটি মুক্তি পাবে, এমনটাই জানিয়েছেন পরিচালক মোহাম্মদ ইকবাল। ঈদ উল ফিতরে মুক্তি দেওয়ার কথা থাকলেও 11টি সিনেমা মুক্তি পাওয়ায় পিছিয়ে যায় ডেড বডি। হরর ছবি ডেড বডিতে অভিনয় করেছেন শ্যামল মাওলা, জিয়াউল রোশান, ওমর সানি, মিষ্টি জাহান সহ আরও অনেকে। এই সুন্দর পৃথিবীতে সবাই বাঁচতে চায়। আমরা অনেক কিছুই ভাবি, কিন্তু সৃষ্টিকর্তার সাথে লড়াই করতে নেই। সৃষ্টিকর্তার এই সুন্দর পৃথিবীতে মানুষের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যায় যার ব্যাখ্যা এই পৃথিবীতে নেই। হে মহাশক্তিমান তান্ত্রিক জগতের পিতা লুসিফার, সাবধান। মা, আমাকে বাঁচাও মা, আমি আবার ওদেরকে দেখতে পাচ্ছি। আমি যেদিকে তাকাচ্ছি পচা গলার লাশ সব আমার দিকে তেড়ে আসছে। মা, আমার টক অফ দ্য কান্ট্রি ওপর থেকে ভীষণ গত কয়েক মাসের মধ্যে বান্দরবান থেকে এই কয়েকটা মেয়ে নিখোঁজ হয়েছে। বন্যা, আমার কি মনে হয় জানো? কি? এই পুরো পৃথিবীটা শুধু তোমার আর আমার।
আমরা শেয়ালের মতো ধূর্ত। ওরা কেন তোমার সাথে এমন করলো? Now they are asking for the 10 lakhs টাকা from me. কি বলছেন এসব? বন্যার আত্মা আমাকে বলেছে। Shut up! এই ভূত পেতনি আত্মা বলে কিছু নেই। আপনারা কারা? কেউ বাঁচবি না। পৃথিবীর কোনো কোর্ট কি আত্মার সাক্ষী নেবে? এবার পেতনিরে খেলাবো, পিন বাজায় খেলাবো। জঙ্গলি সিনেমায় জুটিবদ্ধ হলেন সিয়াম বুবলি। মস্কো উৎসবে বিশেষ জুরি অ্যাওয়ার্ড জিতল বাংলাদেশের ছবি নির্বাণ। বাংলাদেশের নতুন সিনেমায় পাওলিদাম। রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা পদ্মশ্রী পদক গ্রহণ করেছেন ভারতের রাষ্ট্রপতির হাত থেকে। রজনীকান্ত 368 কোটি টাকা পারিশ্রমিক নিয়ে এশিয়ার সবচেয়ে বেশি পারিশ্রমিক নিয়ে অভিনয় শিল্পীদের শীর্ষে জায়গা করে নিলেন। এক নজরে দেখে নেব বিনোদন দুনিয়ার আরও খবরাখবর। আবারও সিনেমা দিয়ে পর্দায় ফিরছেন সিয়াম আহমেদ। এম রাহিম নির্মিত জঙ্গলি সিনেমার পোস্টার প্রকাশ করে ভক্তদের চমকে দিয়েছিলেন এই নায়ক। আরেকটি পোস্টারের মাধ্যমে জানানো হলো সিনেমাটিতে সিয়ামের বিপরীতে অভিনয় করছেন বুবলি। এরই মধ্যে ঢাকার বিভিন্ন লোকেশনে সিনেমাটির শুটিং শুরু হয়েছে। ছবিটির কাহিনী ও চিত্রনাট্য করেছেন মুন ও স্বীকৃতি। এদিকে জঙ্গলি সিনেমা নির্মাতা এম রাহিমের শান সিনেমায় এর আগে অভিনয় করেছিলেন সিয়াম। জঙ্গলি মুক্তি পাবে ঈদুল আজহায়। 46তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি অ্যাওয়ার্ড জিতল বাংলাদেশের সিনেমা নির্বাণ। শুক্রবার উৎসবের শেষ দিনে মস্কোতে সিনেমাটির পরিচালক আসিফ ইসলাম পুরস্কারটি গ্রহণ করেন। সারা বিশ্ব থেকে হাজার হাজার সিনেমার মধ্যে অফিসিয়াল সিলেকশনে জায়গা করে নিয়েছে মাত্র 11টি সিনেমা। সেই সিনেমার মধ্যে নির্বাণ সিনেমাটি স্পেশাল জুরি পুরস্কার জিতেছে। গেল 22 এপ্রিল উৎসবে প্রদর্শিত হয় এই সিনেমাটি। শাকিব খানের সঙ্গে সপ্তাহ সিনেমায় দেখা গিয়েছিল পাওলিদামকে। এবার তাকে দেখা যাবে নীল জ্যোৎস্না নামে নতুন আরেকটি সিনেমায়। এটি পরিচালনা করছেন ফাকরুল আরিফিন খান। এরই মধ্যে সিনেমাটিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন পাওলিদাম। সরকারি অনুদানে এই সিনেমাটি নির্মিত হচ্ছে মোশতাক আহমেদের প্যারাসাইকোলজি বিষয়ক উপন্যাস নীল জ্যোৎস্নার জীবন অবলম্বনে। মে মাসের শেষ দিকে এই সিনেমা শুটিং শুরু হবে। একটানা চলবে জুলাই মাসের শেষ সপ্তাহ পর্যন্ত। খ্যাতিমান রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রী পদক নিয়েছেন। সোমবার সন্ধ্যায় দিল্লিতে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে এই পুরস্কার নেন তিনি। রাষ্ট্রপতি ভবনে আয়োজিত অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উপস্থিত ছিলেন। তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা রজনীকান্ত হিন্দি, তেলুগু, কন্নড় ও ইংরেজি ভাষার সিনেমাতেও দেখা গেছে তাকে। ভারতের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতাদের মধ্যে তিনি একজন। এবার সবচেয়ে বেশি পারিশ্রমিক নিয়ে সব রেকর্ড ভেঙে দিলেন রজনীকান্ত। থালাইবা 171 সিনেমায় অভিনয়ের জন্য 280 কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় 368 কোটি 63 লাখ টাকার বেশি পারিশ্রমিক নিয়ে সকল রেকর্ড ভেঙে দিয়েছেন রজনীকান্ত। পাশাপাশি এশিয়ার সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া অভিনয় শিল্পীদের শীর্ষে জায়গা করে নিলেন এই অভিনেতা। আফফান মিতুল, 71। আজ পর্দা নামবে ইন্টারন্যাশনাল ডিসেবিলিটি আর্ট ফেস্টিভ্যালের। শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে যৌথভাবে এই 2 দিন ব্যাপী উৎসবের আয়োজন করেছে ব্রিটিশ কাউন্সিল ও ঢাকা থিয়েটার। নাটক, সঙ্গীত, চিত্রকলা কিংবা ভাস্কর্য শিল্পের সব শাখাতে রয়েছে সাধারণ মানুষদের পাশাপাশি প্রতিবন্ধীদেরও সমান দক্ষতা। কিন্তু সমাজের এই মানুষদের নিয়ে রয়েছে ভিন্ন দৃষ্টিভঙ্গি। তাই সমাজের মানুষদের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান জানিয়ে অনুষ্ঠিত হলো 2 দিনের এই ইন্টারন্যাশনাল ডিসেবিলিটি আর্ট ফেস্টিভ্যাল। ওরা তো কিছুই পারে না বলে তাদের ধন, আমরা বলছি ওরা সব পারে, শুধু সুযোগের অপেক্ষা। যেটা আমাদের মাননীয় মন্ত্রী ডাক্তার দীপমণি বলেন, সুযোগের অপেক্ষা। আমরা মনে করি যে সুযোগ করা যেতে পারে এবং এই উৎসব দিয়ে কি প্রমাণ হচ্ছে? উৎসব দিয়ে প্রমাণ হচ্ছে তারা সক্ষম। তাদের বিকাশের জন্য, শারীরিক মানসিক বিকাশের জন্যে খেলাধুলা বলুন, সংস্কৃতি চর্চা বলুন, তার সব কিছুই
আমাদের যারা প্রতিবন্ধী হয়তো ভিন্নভাবে নন, আমরা যাদেরকে মনে করি যারা সক্ষম ব্যক্তি, তাদের জন্য যেমন আছে তেমনি প্রতিটি প্রতিবন্ধী ব্যক্তির জন্য একই রকম থাকা উচিত। ডিসেবিলিটি আর্ট রিডিফাইনিং এমপাওয়ারমেন্ট প্রকল্পের অংশ এই ইন্টারন্যাশনাল ডিসেবিলিটি আর্ট ফেস্টিভ্যাল। আর এই উৎসবের জন্য অপেক্ষা করতে হয়েছে 11টি বছর। 11 বছর আগে যখন আমরা জার্নিটা স্টার্ট করেছিলাম তখন তো ভাবিনি যে আসলে এত বড় একটা জায়গায় পুরো ব্যাপারটাকে নিয়ে আসতে পারবো, যেখানে ধরেন একটা ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল আসলে অথবা আর্টস ফেস্টিভ্যাল আমরা করতে পারবো। সো সেই জায়গা থেকে অসম্ভব পরিশ্রম আমাদের পার্টিসিপেন্টসদের, স্পেশালি ওনাদের ডেডিকেশন, কমিটমেন্ট, ওনাদের পরিশ্রম, এইটার জন্যই আসলে আমরা আজকে এখানে আসতে পেরেছি। উৎসবে অংশ নিয়েছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিবন্ধীরা। তারা জানালেন সমাজের সবার সাথে মাথা উঁচু করে বাঁচার অধিকার তাদেরও রয়েছে। সমাজের কাছে চাওয়া হচ্ছে যে আমার মতো যারা প্রতিবন্ধীরা আছে তারা যেন সমাজের মানে মাথা উঁচু করে যেন চলতে পারে। আমি এতটুকুই বলবো যে আমার মতো যারা প্রতিবন্ধী আছে তারা যেন ঘরে যেন বোঝা হয়ে না থাকে। আজকে যদি ঘরে বোঝা হয়ে থাকে তাহলে আজকে বাবা মা আছে, পরবর্তীকালে যদি বাবা মা না থাকে তাহলে আমাদেরকে কে দেখবে? যে মানুষগুলো আমাকে নানান ধরনে নানান ভাষায় যে মানে খারাপ ভাষাগুলো প্রয়োগ করেছে, সেখান থেকে আমার একটা ক্ষোভ আসছে যে আমি কিছু করব। সেটা তারা যদি আমাকে আঘাত না দিত, সেখান থেকে আমি ডেভেলপ করতে পারতাম না। এটা একটা পাওয়া। সবাই মিলে সহযোগিতাটা না করলে আসলে মঞ্চে আমি মনে হয় কাজ করতে পারতাম না। তো ওনারাও আসলে যথেষ্ট সহযোগিতা করেছে, সাহস দিয়েছে, এবং আমি যে ভয় পাবো না বা আমি ব্যথা পাবো না কোনো জায়গায়, ওরা সেই জায়গাটাকে নিশ্চিত করে দিয়েছে। আয়োজনের প্রথম দিনে মঞ্চস্থ হয়েছে রমেশ মেয়াপ্লানের ৭১ ইন সাইলেন্স, মুস্তাফিজ শাহিন পরিচালিত সার্কাস, কাজী নওশাব আহমেদের ত্রিবেণী, ঈশা ইউসুফ ও রফিকুল ইসলামের কেন্দ্র বরাবর সুড়ঙ্গটির নাম পৃথিবী এবং কলকাতার জনসংস্কৃতি সেন্টার ফর থিয়েটার অব দ্য অপ্রেসের পরিচালক সঞ্জয় গাঙ্গুলির ওয়েস্টল্যান্ড এ জার্নি মঞ্চস্থ হয় এবং সমাপনী দিন মঞ্চস্থ হয়েছে আরও 5টি নাটক। বুলবুল আহমেদ জয়, ৭১, ঢাকা। বাংলাদেশে প্রথমবারের মতো শুরু হলো বিশ্বের জনপ্রিয় রিয়ালিটি শো শার্ক ট্যাঙ্ক বাংলাদেশ। শুক্রবার সন্ধ্যায় গুলশান ক্লাবে অনুষ্ঠিত আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এই রিয়ালিটি শোর উদ্বোধন করা হয়। In Dhaka, where we are recording, বিশ্ববিখ্যাত রিয়েলিটি শো শার্ক ট্যাঙ্ক এখন বাংলাদেশে। রিয়েলিটি শো শার্ক ট্যাঙ্ক বাংলাদেশ। তবে 2001 সালে জাপানের নিপ্পন টিভিতে মানি টাইগার্স নামে ভিন্নধর্মী রিয়েলিটি শো চালু হওয়ার পর থেকে ফরম্যাটটি ব্যাপক জনপ্রিয়তা পায় বিশ্বব্যাপী। আর শার্করা প্রস্তুত তাদের নিজেদের টাকা। পরে প্রতিটি মহাদেশেই কখনো ড্রাগন রেন, কখনো লায়ন্স রেন, কখনো শার্ক ট্যাঙ্ক নামে প্রচারিত হয় এই রিয়েলিটি শো। বিশ্বব্যাপী জনপ্রিয়তার রেস ধরে দেশের সবচেয়ে বড় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম বঙ্গের প্রযোজনায় নির্মিত হয় এই রিয়েলিটি শো। এরকম শো আরও বিশ্বের অন্যান্য দেশে হয়ে এসছে। এর যারা প্রডিউসার, যেমন সনি ইউকে থেকে ক্যাভেন এবং আর্চ, ওনারা এসেছিলেন। ওনারা এসে প্রথম যে ব্রিফ করেছেন, তাদের সাথে আগে ভিডিও কনফারেন্সেও আমাদের বেশ কিছু আলাপ হয়েছিল। সবগুলো থেকে এখানে আমি বলবো যে এখানে কমফোর্ট লেভেলটা বেশ ভালোই ছিল এবং এটার একটা আপ টু দ্য মার্ক একটা লেভেলে কাজ করতে হয়, সেটা ওনারা আমাদের কাজ দেখে they agreed that we did a good job. আয়োজকরা বলছেন বহুল প্রত্যাশিত এই শোটি সারা দেশে বিনোদন, জ্ঞান প্রদান, উদ্ভাবন এবং বিনিয়োগের সুযোগ সুবিধাগুলোকে আলোকিত করতে সফল হয়েছে। It's been a super hitter on the world. There's been more than $6 billion of revenue generated from companies that are involved with Shark Tank. More than almost $1 billion invested through Shark Tank around the world. So we're really proud and happy to bring this same kind of program to Bangladesh. শার্ক ট্যাঙ্ক বাংলাদেশের প্রথম পর্বে ছিলেন 4 জন সম্ভাবনাময় উদ্যোক্তা এবং তাদের প্রত্যেকেই তাদের নতুন নতুন ব্যবসায়িক ধারণাগুলি শার্কদের সামনে তুলে ধরেন। 20,000 করোড় টাকা মার্কেট। এই শোয়ের মাধ্যমে সফলতার নতুন সম্ভাবনার দ্বার খুলে যাওয়ায় খুশি শার্করাও। সাধারণত আমরা দেখে থাকি গান, নাচ, সেগুলির রিয়ালিটি শো, বাট এইটা একটা ভেরি ইন্টারেস্টিং সিস্টেম, যেখানে আমরা ব্যবসায়ীদের মানে উদ্যোক্তারা আসেন, ওনাদের আইডিয়া পিচ করেন। আমরা শার্কস উই লুক অ্যাট যে আমরা ইনভেস্ট করতে পারবো নাকি, বিনিয়োগ করা যাবে নাকি। সো আমরা আশা করছি যে এইটা যখন শ্রোতারা দেখবেন, তখন ওইখান ওদের মধ্যে অনেকে মনে করবেন যে এই আইডিয়াটা ইন্টারেস্টিং, আমিও তো করতে পারি। সো অনেক উদ্যোক্তা আসবেন এই সিস্টেমে। It's a great opportunity and experience to showcase their talent
and their professionalism and their creative and innovative business ideas. And this is really exciting for all entrepreneurs in Bangladesh, current entrepreneurs and future entrepreneurs as well. So we're here as Sharks to help them, guide them, mentor them, and give them an opportunity to succeed in their business, but also to showcase their talent. ইন্ডিয়াতে অনেক ভাইরাল, আমেরিকাতে অনেক বছর ধরে ভাইরাল। তো আমাদের দেশে যেহেতু এটা এসেছে, এটা আমাদের শুধু গ্লোবাল প্ল্যাটফর্ম থেকে যদি দেখেন তাহলে আমাদের দেশের একটা অনেক বড় একটা নাম হবে, বা এখন যারা চিনতো না তারাও চিনবে। প্রতি শুক্রবার রাত 10টায় ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ এবং দীপ্ত টিভিতে দেখা যাবে শার্ক ট্যাঙ্ক রিয়েলিটি শো এর পর্বগুলি। If you give a counter offer, then I'm out. বুলবুল আহমেদ জয়, 71, ঢাকা। I love myself, I respect myself. ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা বরগুনার কৃতি সন্তান অলিউল হক রুমির মৃতদেহ গণকবরে তার মায়ের পাশে দাফন করা হয়েছে। সোমবার বিকালে জানাজা শেষে সন্ধ্যায় বরগুনা পৌরসভার গণকবরে দাফন করা হয় তার মরদেহ। তার জানাজায় অংশ নিতে ঢাকা থেকে তার সহকর্মীরা অংশগ্রহণ করে দোয়া চান রুমির জন্য। ক্যান্সারে আক্রান্ত হয়ে সোমবার ভোর 3:58 রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা অলিউল হক রুমি। সোমবার সকাল 9টায় রাজধানীর শহীদবাগ জামে মসজিদে তার প্রথম জানাজা সম্পন্ন করে মরদেহ বরগুনা পৌর শহরের পিটিআই সড়কে ছোট ভাই জিয়াউল হক জুয়েলের বাড়িতে আনেন স্বজনরা। শেষবারের মতো তাকে দেখতে ভিড় জমায় স্বজন ও শহরের বাসিন্দারা। রুমির আত্মার শান্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চান তারা। অদ্যাবধি চেষ্টা করছে সবকিছু সবার জন্য করার জন্য, সারা জীবন মানুষের উপকার করছে এবং আমাদের ফ্যামিলির একজন অক্সিজেন ছিল। যখনই সে বরগুনা আসতো আমাদের সবাইকে নিয়ে সবাইকে নিয়ে আনন্দ করার একজন লোক ছিল, খুব মজার একজন লোক ছিল। বরগুনার এই কৃতি সন্তানের জানাজায় অংশ নিতে তার সহকর্মী শিল্পীরা এবং ছোট পর্দার আঞ্চলিক শিল্পীরা উপস্থিত হয়ে কান্নায় ভেঙে পড়েন। তাদের ভাষ্য, রুমির অভাব পূরণ হবে না কখনো। একটা মানুষ আঞ্চলিক ভাষায় অভিনয় করে যে কোটি কোটি দর্শকের হৃদয় জয় করা যায়, এটার উদাহরণ ছিল অলিউল হক রুমি। এটা ইন্ডাস্ট্রির জন্য একটা অপূরণীয় ক্ষতি হয়ে গেল। এখন আমাদের খুঁজতে হবে যে এই বরিশালের ভাষা কে ভালো জানে, কে ভালো পারে। যদি আমার বাড়ি বরিশাল না, আমার টাঙ্গাইল, এই ভাষাটা অনেকটা আমি রুমিবার কাছ থেকে শিখছি। এরপর 5:30 বরগুনার শহীদ আবুল হোসেন ঈদগাহ মাঠে তার দ্বিতীয় জানাজা শেষে বরগুনা পৌর গণকবরে তার মায়ের কবরের পাশে দাফন সম্পন্ন হয়। এ সময় রুমির জন্য দোয়া চান জনপ্রিয় তারকা শিল্পী ও স্থানীয় রাজনৈতিক দলের নেতারা। ভালোই ছিল সবকিছু, তার ভাই বোন রয়েছে, বোন মনে হয় মারা গেছে, ভাই আছে, 3 ভাই 3 বোন, বিশেষ করে তার মামা আমাদের মুরব্বী, আমাদের বড় ভাই ডক্টর শিকদার সাহেব এই শহরের প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তি। সেই সুবাদে আমাদের সাথে তাদের পরিচয় এবং বরগুনা মানুষের সকলের প্রিয় মানুষ ছিল। না ওই যে কি মাঝে মাঝে ল্যাংড়াগো সজাই খারাপ লাগে, নাইলে এত করে দিয়ে ব্যাগ লইয়া উড়াল দিয়ে যাইতে না পঙ্খিন নিয়ান। অলিউল হক রুমির অভিনয় শুরু থিয়েটার দিয়ে, বেলি রোডের এখনো কৃতদাস নাটকের মধ্য দিয়ে। সেটা 1988 সালে। একই বছর কোন কানুনের ফুল নাটকের মাধ্যমে ছোট পর্দায় অভিষেক হয় তার। টেলিভিশনের পাশাপাশি অভিনয় করেছেন বেশ কিছু সিনেমায়। আফফান মিতুল, 71। ব্যাপারটা একেবারেই কাকতালীয়। 2009 সালে 29 এপ্রিল শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন বলিউডের সবচেয়ে স্টাইলিশ নায়ক ফিরোজ খান। আর 2017 সালের একই দিনে বলিউড হারালো হ্যান্ডসাম হিরো বিনোদ খান্নাকে। ফিরোজ খান ও বিনোদ খান্না দুজনের মৃত্যুর কারণই ক্যান্সার। আজ এই দুই নায়কের মৃত্যুবার্ষিকী। বলিউডে ফিরোজ খান ও বিনোদ খান্না দুই হিরোর বন্ধুত্ব ছিল অনুকরণীয়।